বিএসটিআই এর পরীক্ষায় ৪৭ পণ্য অস্বাস্থ্যকর, ঘি, মুড়ি, সেমাইয়ে ক্ষতিকর রাসায়নিক। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, হুঁশিয়ারি এনসিপির। গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়, কাল মানবাধিকার পরিষদে উঠছে জাতিসংঘ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল, মব জাস্টিস সহ্য করবে না সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। দেশ জুড়েই চলছে সয়াবিন তেলের জন্য হাহাকার। রমজানের শুরুতেই ভয়াবহ আকার ধারণ করেছে ভোজ্য তেলের সংকট। রংপুর সহ উত্তরাঞ্চলের বাজারেও প্রায় উধাও সয়াবিন। রাজশাহীতেও মিলছে না বোতলজাত তেল। ময়মনসিংহে খোলা তেলের দাম সামান্য কমলেও সংকট বোতলজাত তেলের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেল তো পাওয়াই যাচ্ছে না, তেলের জন্য দাঁড়ায় আছি। একটা তেল ছিল, এটা নিলাম ১ কেজি। পাইকারি বা খুচরা, রংপুর নগরীর কোথাও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দু একটি দোকানে সামান্য পাওয়া গেলেও দাম প্রতি লিটার ২০০ থেকে ২২০ টাকা। ড্রামে রাখা ১৩০ টাকা কেজির নিম্নমানের খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। দোকানদারকে জিজ্ঞেস করলে বলে যে আমরা কি করব, কোম্পানিরা দিচ্ছে না। হ্যাঁ, এখানে কি হচ্ছে, তারা এক কথায় বলে যে সিন্ডিকেট। তেল ছাড়া চলে না, যার কারণে আমরা চাহিদা মিটাচ্ছি খোলাটা দিয়ে। কোনো ব্যবসায়ী বলছেন বড় বড় কোম্পানি তাদের নিম্নমানের হলুদ সহ অন্যান্য পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না। তেল সংকটের জন্য সিন্ডিকেটকে দোষছেন তারা। তেল আমরা নাই তো মার্কেটে ভাই, কোম্পানি দিচ্ছে না, আমরা পাবো কোথা থেকে? কোনো তেলে আমরা পাচ্ছি না, কোনো ডিলার আমাদের মাল দিচ্ছে না। 1 কার্টুন নিলে চা পাতা নিতে হবে, হলুদ নিতে হবে, বিনিময়ে হলুদ নেই, এই কারণে আমাদের দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে বসুন্ধরা তেল। রমজানের ১ সপ্তাহ আগে থেকেই রাজশাহীর বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা, বিপাকে খুচরা বিক্রেতারাও। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। আমাদের নেতা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত সবাই ধোঁকাবাজ দুর্নীতি করে, যার ফলে দেশের প্রতিটা সেক্টরে একই অবস্থা। তো আমরা এটা নিশ্চয়ই একটা সিন্ডিকেটের বিষয়। সোয়াবিন তেল কোম্পানি দিচ্ছে, কিন্তু খুবই সীমিত আকারে। এর সাথে রাইস ব্র্যান দিচ্ছে, পোলায়ের চাল দূরে দিচ্ছে, সরিষার তেল দিচ্ছে, যে কোনো কিছু একটা এক এক কোম্পানি এক এক রকমভাবে আমাদেরকে দিচ্ছে। এদিকে ময়মনসিংহে খোলা বাজারে ভোজ্য তেলের দাম কেজিতে 10 টাকা কমলেও সংকট বোতলজাত তেলের। রমজান শুরু হওয়ার আগে 1 কেজি সোয়াবিন তেল 1 কেজি বিক্রি হতো 196 টাকা। এটা রমজান শুরু হওয়ার সাথে সাথে 186 টাকা বিক্রি হচ্ছে। না, লুজ তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু বোতল পাওয়া যাচ্ছে না। রেট দেওয়া তার সাথে বেশি, কিন্তু দোকানে দোকানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের বাজারে খোলা তেলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মিলছে না বোতলের সয়াবিন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রমজান এলে শুরু হয় খাদ্যপণ্যে ভেজালের মৎসব। চাহিদা বেড়ে যাবার সুযোগে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা। এবছরও যার ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর ৪৭টি পণ্য। ঘি, মুড়ি, সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। রমজান সংযমের মাস, তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ। এ সময় খাদ্যপণ্যের চাহিদাও বেশ বেড়ে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। রমজান মাসে সেহরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ। কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা। মানুষ এখন চায় যে আমি
ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো, ভেজাল জিনিস খাবো না, খাইলে এটা ক্ষতি হয়। রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেওয়ার জন্য। আমার বাসা এখন মিরপুরে, আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি। অনেক ভয় কাজ করে, যেমন এই যে তরমুজ, এগুলো তো কিনবই না, কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয়, ভেজাল জিনিস। ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে বিএসটিআই এর পরীক্ষায়ও। বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় ৪৭টি পণ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে। সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি, লাচ্ছা সেমাই, কোমল পানীয়, মুড়ি, সরিষার তেল, ফ্রুট ড্রিঙ্কস, সস ও স্কিন ক্রিমে। ৫৫৫টার রিপোর্ট পেয়েছি, তার মধ্যে ৪৭টা যে ফেল করছে তার মধ্যে ১৬টাই হচ্ছে স্কিন ক্রিম। আমরা এখন বিধি মোতাবেক তাদেরকে শোকজ করছি, শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি। বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেনজয়িক অ্যাসিড, স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি, আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন, আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান। এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে। আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা ঠিকই বেআইনি প্র্যাকটিসটা করে যায়, এবং দুদিন পরে যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হয়তোবা আইন ব্যত্যয়ের আবার লিপ্ত হয়ে যান। তো এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এবং আমরা নিয়ে থাকি। মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। মডেল মসজিদ নির্মাণে কোনো কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, কেনাকাটা সহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। এজন্য হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন। অভিযোগের প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। ১৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, এরই মাঝে দেয়ালে ধরেছে ফাটল। যে তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। উন্নত মানের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা একেবারেই নিম্নমানের দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সময় উপযোগী এবং ভালো কাজ হয় নাই। এমন পরিস্থিতি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন এই মডেল মসজিদে। এভাবে ফাটতে থাকা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে তো অসুবিধা নয় যে ঝুঁকি বাড়বে। আরো এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। দেশজুড়ে সব জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি আলোচিত প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকার ২০১৭ সালে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। এর অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় ৯,০৬২ কোটি ৪১ লাখ টাকা। এর ৯০% অনুদান সৌদি আরব থেকে আসার কথা থাকলেও সেটি না আসায় ১ বছর অপেক্ষার পর ৩৪০ কোটি টাকা কমিয়ে ৮,৭২২ কোটি টাকা করা হয়। বাস্তবায়নের সময়সীমা ২০১৯ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। দুর্নীতি করে তারা এখান থেকে পালিয়ে গেছে, মসজিদটা অবৈধভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের এই মডেল মসজিদটা এইভাবে পড়ে আছে, তারা যেন দেখে শুনে আমাদের এই কাজটা করে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নারী পুরুষের আলাদা ওযু ও নামাজ আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও পর্যটকদের আবাসনের ব্যবস্থা সহ ১৫ ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও এখনো কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আমি চাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজকর্ম এখানে হোক। রাজনৈতিক কারণে স্থান নির্বাচনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ আছে। এমন একটা অযোগ্য লোককে দিছে টেন্ডার, উনি এই মসজিদটা দেখায় লুটপাট করে মনে করেন হলে এটার টাকা তুলে খাওয়া শেষ। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত। স্থানীয় পর্যায়ে প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অধিকাংশ মসজিদ নির্মাণ কাঙ্ক্ষিত মাত্রায় উত্তীর্ণ। কিছু কিছু মসজিদের নির্মাণের ক্ষেত্রে সাইট সিলেকশনের ক্ষেত্রে অভিযোগ আছে।
এবং সংবাদপত্রের মিডিয়ায় কিছু অভিযোগ আসছে, আমরা এগুলো বিবেচনা করছি। এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা হাই পাওয়ার্ড কমিশন গঠন করব, যাতে একেবারে পূর্বাপর আগের মসজিদ বর্তমান মসজিদ সবগুলো তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আমাদের কাছে সাবমিট করবে, এবং এটা দিলেই যারা দোষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব। এ মাসেই উদ্বোধন করা হবে আরও 50টি মডেল মসজিদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ার করে বলেছেন, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। যেহেতু স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তারা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। রাজনৈতিক যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মুখ্য সংগঠক। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের দ্রুত বিচার করতে হবে। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। পরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে যান এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গুমে জড়িতদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর ওপরে বর্তায় না বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। গুলশানে গুম সংক্রান্ত কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সভাপতি এসব তথ্য জানান। এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার দাবি করে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1000-এর অধিক বন্দির তথ্য পাওয়ার কথা জানায় কমিশন। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 14 বছরে গুমের শিকার ও এসবের সাথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য নিয়ে গুম সংক্রান্ত কমিশনের এই সংবাদ সম্মেলন। এ সময় গুম সংক্রান্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে বলে তুলে ধরা হয়। এর মধ্যে 1000 অভিযোগের প্রাথমিক যাচাই সম্পন্ন করে 74টি অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। কমিশনে আগত 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও প্রায় 45 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। গেল 2.5 বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জনের নামের তালিকা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এর মধ্যে গুমের শিকার কারা তা খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। কমিশন বলছে, উচ্চ মহলের হুকুমে এসব গুম হলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারা দোষী বা অভিযুক্ত তা নির্ধারণ হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতজন জড়িত তা জানা যাবে মে মাসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না।
এছাড়া বিভিন্ন জেলার কারাগারে বন্দিশালার সন্ধান পাওয়ার তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেককে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের 58তম সভায় বিচার প্রক্রিয়ার উপরে জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় 1400-র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাইকমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। It will be crucial to ensure due process in criminal cases and investigate revenge violence, including against minorities. বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাই কমিশনার ভলকার তুর্ক। This record can now support justice and truth-telling. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে 5% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার বদলে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দেশে কোনো মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই, ব্যবস্থা নেওয়া হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনেক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কয়েকটা সিদ্ধান্ত এসেছে এমন বিষয়গুলো তুলে ধরেন তিনি। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। কথা বলেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা নিয়ে। কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। দেশে 2000 অতিরিক্ত চিকিৎসক নিয়োগের বিষয়ে জানান তিনি। একই সঙ্গে জানান কম দামে সৌদি থেকে এলএনজি আমদানির বিষয়ে। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে।
তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। উপদেষ্টা জানান জুলাই ঘোষণাপত্র দিতে সময় লাগছে, কারণ রাজনৈতিক দলগুলো এখনও চূড়ান্ত মতামত পাঠাতে পারেনি। আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সরকার সহ্য করবে না বলে জানান উপদেষ্টা। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবারে এনআইডি যাচ্ছে স্বতন্ত্র কমিশনে, নির্বাচন কমিশনের ভিন্ন মত। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে নেওয়া হচ্ছে। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে সিইসির কাছে হতাশা প্রকাশ করেছেন কমিশনের কর্মকর্তারা। এদিকে এনআইডি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শিউলি শবনমের রিপোর্ট। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তির জনদুর্ভোগ কমিয়ে সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। 3 মার্চ উপদেষ্টা পরিষদ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশ দেওয়া হয়। এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনে ক্ষোভ জানিয়েছেন কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করে ক্ষোভ জানান তারা। উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিটের পর কোনোরকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের মতামত আমরা লিখিতভাবে জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত আওয়ামী লীগ সরকারও আইন করেছিল। পরে অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এই সেবা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বেশ কয়েকটি শপিং মল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক জানান, ঈদের নিরাপত্তায় পুলিশের পেট্রোল সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এছাড়াও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে দোকান ও মার্কেট মালিকরা। দেশ ও জাতি একটি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের। রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ সবসময় শান্তি, সম্প্রীতি এবং সততার পথ অনুসরণ করে বলেও মন্তব্য করেন তিনি। হোটেল শেরাটন বনানীর উদ্যোগে হয়ে গেল কর্পোরেট ইফতার, দোয়া মাহফিল ও বার্ষিক মিলন মেলা। ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মিলন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। আয়োজকরা বলছেন, আগামীতে গ্রাহক ও জনসাধারণের জন্য আরও চমকপ্রদ আয়োজন করা হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিভিন্ন কর্পোরেট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে হোটেল শেরাটন। আয়োজনে অংশ নিয়ে রমজানের গুরুত্ব ও পবিত্রতার কথা তুলে ধরেন ধর্মীয় নেতারা। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে রেফেল ড্র ছিল অনুষ্ঠানের বিশেষ চমক, যেখানে 8 জন বিজয়ী হন। এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি আগতরাও।
সবার সাথে একটা ভালো টাইম কাটে, সবাই মিলে অনেক এনজয় করে আমরা ইফতারটা করি। We get to know other customers and it's very good for our business as well. ভবিষ্যতে কর্পোরেট এবং সাধারণ মানুষের কল্যাণে আরও নতুন নতুন উদ্যোগ থাকবে বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা। যে অনুষ্ঠানটি আমরা করি এবং যা কিছু করি সব কিছুই যে কাস্টমারদের জন্য এবং আমাদের স্টেক হোল্ডারদের জন্য এটা স্বীকৃতি স্বরূপ আমরা সবাইকে আজকে আমন্ত্রণ দিয়েছি আমাদের এখানে। We combine both hotels, both corporate account and our bookerware together tonight. যাদের সাথে আমরা সবসময় ব্যবসা করছি বা করে থাকি তাদেরকে নিয়ে মূলত আমাদের এই আয়োজন। ইটস এ পার্ট অফ অ্যাপ্রিসিয়েশন বলতে পারেন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে অন্য কোম্পানিগুলোকেও এমন উদ্যোগ নেয়ার পরামর্শ দেন আগতরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএসটিআর পরীক্ষায় 47 পণ্য অস্বাস্থ্যকর, ঘি, মুড়ি, সেমাইয়ে ক্ষতিকর আশাও। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, হুঁশিয়ারি এনসিপির। গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়, কাল মানবাধিকার পরিষদে উঠছে জাতিসংঘ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কোটা বাতিল, মব জাস্টিস সহ্য করবে না সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।